প্লেনে করে গেলেন, সেদিন থেকে বলা শুরু করেছে একটা অ্যানাদার ফ্রড। যেন আমি ছেলে মেয়েদের দেখেছি, আমার মেয়ে ডিএপি থেকে পাস করে ফার্স্ট ক্লাস পাস হওয়া, আমি দেখেছি এদের কি করতে হচ্ছে একটা সফটওয়্যার নিয়ে করা, 3.5 বছর ধরে রোজগার, এবং প্রত্যেক সপ্তাহে 10 থেকে 12,000 ডিসার্টেশন পাঠাতে হবে। সে এবং অক্সফোর্ডে যাচ্ছে, সে সেখান থেকে রিসার্চেরও দিতে পারছে, এই জায়গাটা খুবই কারেক্ট। আমি অনেকদিন ধরেই বলছিলাম আমার কাছে, তারপর আমি মেয়েকে বলেছিলাম এবং তার বান্ধবীদের বন্ধুদের যে তোরা বার কর ফল্ট, এবং সেই ফল্টটা এই একটা গ্রুপ অফ স্টুডেন্টস দ্বারা বার করেছে। এটা কালকে যাই হোক একটা কাগজে বেরিয়ে গেছে, কিন্তু সেটা কিন্তু পুরোটা ঠিকঠাক বেরোয়। ঠিকঠাক বেরোনো এমনি ঠিক আছে, রিয়েলাইজ ফল্ট এটা কিন্তু বোঝায়। তাই জন্য আমি আসতেই প্রশ্ন করছি, একটু এক্সপ্লেন করে দিতে, তারপরে আমি পলিটিক্যাল কথা বলবো। একটা পিএইচডির জন্য বেসিক্যালি আমাদেরকে কতগুলো গাইডলাইন্স ফলো করতে হয়, যেটা ইউজিসি আমরা দিয়ে দেয়। ইউজিসি গাইডলাইন্সে ফার্স্ট থিং যেটা বলা হচ্ছে, আমাদের মিনিমাম 6 মাস কোর্স ওয়ার্ক করতে লাগে। এটা বেসিক্যালি আমাদের শেখানো হয় হচ্ছে কি করে রিসার্চ করতে হবে, মানে সাইটেশন কি করে করতে হয়, তারপর রিসার্চের কীভাবে আপনি পেপার লিখবেন, সেটা কোন ফরম্যাটে হবে, সেসব আমাদের শেখানো হয়। সেটা 6 মাস মিনিমাম, আর আমি যে এমনি করছি আমাকে 1 বছর করতে হবে। তো ওনার আমাকে বাবা অনেকদিন ধরেই বলছিলেন, তো আমি যেহেতু নিজে একটা রিসার্চ স্টুডেন্ট, তো সেটাতে আমি ভাবলাম আমি নিজেই দেবো। তো ইউজিসি প্রেসক্রাইব ইনস্টিটিউট আছে, সেখানে যে কোনো পিএইচডি যখন শেষ হয়, অ্যাওয়ার্ডেড করা হয়, তারপর সেটা অনলাইন দিয়ে দেওয়া হয়, সো দ্যাট অন্য যারা রিসার্চার্স আছে তারা সেটা দেখে শিখতে পারে বা করতে পারে অনলাইন রিসার্চ। আমি ওখান থেকে গিয়ে ওটাকে ডাউনলোড করি পুরো ওনার সিস্টেমকে, তারপর আমি পড়তে শুরু করি। আর যেটা আমার প্রথমেই খটকা লাগে হচ্ছে যে ওনার হোল থিসিসে কোনো সাইটেশন নেই। ওনার থিসিসের প্রত্যেকটা চ্যাপ্টারের এন্ডে 3-4টে নাম দেওয়া আছে, সেটা সাপোজ একটা ওনার ডেফিনেশন। যে কোনো থিসিস যদি ওভাবে লেখা হয়, প্রথমেই ওটা রিজেক্ট হয়ে যাবে অন দ্য বেসিস অফ ল্যাক অফ ফরম্যাট। ক্লিয়ারলি সেটা হয়নি, এটা আলাদা। এবার আমি যখন এটাকে এডুকেশন সফটওয়্যারে দিচ্ছি, যেটা এখন সব ইউনিভার্সিটিতে ম্যান্ডেটরি হয়ে গেছে ফর সুপারভাইজার স্টুডেন্ট, তখন দেখছি ফ্রম আ রেঞ্জ অফ, মানে আমি 2-3টে ডিফারেন্ট এডুকেশন সফটওয়্যার, শুধু আমি নয়, আমি আমার প্রফেসরকে পড়িয়েছি, আমি ডিফারেন্ট অন্য ইয়ে থেকেও পড়িয়েছি, অন্য একাডেমিক রিসোর্সেস থেকে। আর যেটা একটা মেইন জিনিস দেখা যায় হচ্ছে দ্য প্লেজারিজম রেঞ্জেস ফ্রম 59 to 79%। হ্যাঁ, পাঠ্যর ক্ষেত্রে ওনার থিসিসের ক্ষেত্রে রেঞ্জেস ফ্রম 59 to 79%, যেখানে সার্টেন চ্যাপ্টার্স আর মোর দেন 80%। সো আন্ডার এনি সার্কামস্ট্যান্স ওটা কি করে পাস হয়েছে সেটা আমার মাথায় আসে। এবার আমি কয়েকটা পয়েন্ট আমি পয়েন্ট আউট করতে চাই। একটা হচ্ছে প্রফেসর গুইমানি আজকে দেখলাম টেলিগ্রাফে বলেছেন যে ডিফারেন্ট থিসিস ডিফারেন্ট হতেই পারে, অবশ্যই হতে পারে। ইকোনমিক্সের থিসিস আর ইংলিশের থিসিস আর ম্যাথসের থিসিস এক হয় না, কিন্তু আমাদের যে সাইটেশন, আমাদের যে ফরম্যাট, সেটা কিন্তু সবগুলোই এক। সেই ফরম্যাটটা আমাদেরকে বলে দেওয়া হয়, যেটা আমরা এখানে ইউজ করি হচ্ছে এমএলএ ফরম্যাট, ওই ফরম্যাটই আপনি করতে হবে রেসপেক্টিভ অফ আপনার কি সাবজেক্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে একটা সুপারভাইজার কেন রাখা হয়, আমাদেরকে অ্যাজ আ পিএইচডি স্টুডেন্ট সুপারভাইজার কেন দেওয়া হয়, যাতে আমরা যখন একটা পেপার, এটা দুটো বেস্ট কেস হচ্ছে, একটা হচ্ছে এই রিসেন্টলি 2013-এ হয়েছে অ্যাঞ্জেলা মার্কেলের গভর্নমেন্টে, ওনার যে মিনিস্টার অফ এডুকেশন আর সায়েন্স ছিল জার্মানি, অ্যাঞ্জেলা মার্কেল জার্মানির গভর্নমেন্ট ফর্ম করেছে। তো মার্কেলের গভর্নমেন্টে যে মিনিস্টার অফ এডুকেশন আর সায়েন্স ছিলেন অ্যানেক্স কাভেন বলে, ওনাকে 2013 সালে ওনাকে স্টেপ ডাউন করতে হয়েছে অ্যাজ দ্য মিনিস্টার অফ এডুকেশন, কারণ ওনার যে ইয়েটা ছিল পিএইচডিটা ফ্রম ইউনিভার্সিটি অফ ডাসেলডর্ফ, সেটা প্লেজারাইজ পাওয়া হয়েছে। 2012 সালে হাঙ্গেরিয়ান প্রেসিডেন্ট পল স্মিথ বলে, ওনাকেও কিন্তু রিজাইন করতে লেগেছিল বিকজ হিজ পিএইচডি থিসিস ওয়াজ ফাউন্ড টু বি প্লেজারাইজড। উনি
2010 সালে হয়েছিলেন, প্রেসিডেন্ট হয়েছিলেন। 2012 সালে he had to resign because his PhD was found with plagiarism. দেখো এটা বেসিক্যালি শুধু একাডেমিক নিয়ে শুধু কথা না, অবভিয়াসলি উনি একটা এডুকেশন মিনিস্টার, ওনার নিজের যদি একাডেমিক ব্যাকগ্রাউন্ড এরকম সঠিক থাকে, এরকম ফেস্টিভেবল থাকে, সেটা একটা প্রবলেম। সেকেন্ডলি হচ্ছে উনি তাহলে বলছেন যে এভাবে করেই পিএইচডি যদি হয় তাহলে কালকে যদি যখন ক্যালকাটা ইউনিভার্সিটির ছেলেরা যারা ফেল করে বলছে আমাদেরকে পাস করাতে হবে, তাহলে ভুলটা কি বলবো, করিয়ে দেওয়াই উচিত সে অনুযায়ী। তা আমার এইটুকুই বলার আছে। মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে লিখেছেন, যেখানে আমি মানে দেওয়া যে উনি মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ, কারণ মন্ত্রী থাকাকালীন লোকে পিএইচডি করার অনুমতি, মানে দুটো কাজই করেন। আমি আমাদের ভাগ্যবান উনি বলেন যে অনুপ্রেরণায় আমি পিএইচডি করেছি, মুখ্যমন্ত্রী অনুপ্রেরণা। এই জায়গাটা আমি পার্থর ব্যাপারে অনেক আগেই বলছি, এবং খারাপ লেগে প্রেসিডেন্সি কলেজে অনেকে ছিল, সেটি কয়েকটা নাম্বার অফিসারের ছিল, আমি ছিলাম। তারা প্রথম কালে অনেকদিন আগে তারাও ডিসকভার করেছে, বলছে যে আমাদের শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে কেউ বদনাম দিতে পারবে না, উনি টুকে পাস করেন। তো টুকে পাস করেন মানে পিএইচডি। তো আমার উচিত, আমার মনে হয় পার্থর ইমিডিয়েট রেজিগনেশন দেওয়া উচিত। এবং মুখ্যমন্ত্রী যখন বলেছেন, মুখ্যমন্ত্রী এটা তো ট্র্যাডিশন বন্ধ করছে, সমস্ত নিজে ডক্টরেট ডিগ্রিটা পরে ছেড়ে দিই। উনি বলেছিলেন মানে ভুল বুঝিয়ে তার রিসার্চ গাইড নাকি ডক্টরেট 2001-এ বলেছিলাম, পার্থকে দিচ্ছে নিজের ক্ষেত্রে। আমি বললাম লিখবে, একসাথে ইংরেজি ভালো করে লিখতে পারে না। আমি তোকে দেখেছি অ্যান্ড্রু থেকে, অ্যান্ড্রুটাকে বাংলা মিডিয়ামে চলে এসেছে। সুতরাং আমি বারে বারে দাবি করছি যে এটা পড়াবো, পশ্চিমবঙ্গের আপনি ছেলেরা টুকরে বলবেন, ছেলেরা তোমরা উইক করতে গালাগালি করতেন, কালকে আরেকজন দোকান। এর পিছনে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সুমত মানচিত্র আছে, কেন ওর অনুপ্রেরণা, মানে ওকে লাস্ট দেখতে দেওয়া ভিতরে খবর করছি। এবং আরেকজন আছে অভিরূপ সরকার, আইএসআই, তাদের দেখানো হয়েছিল এবং তারা ওপর থেকে ছেড়ে দিচ্ছে, তাদের দায়িত্ব নেই, তাদের কিছু করা যাবে না। এই ধরনের ব্যাপার হচ্ছে। এবং আজকে সুগত মানচিত্র যে বলি আমার প্রেসিডেন্সি কলেজে পুরোনো ছেলে, এই পার্থকে গান শোনাতে প্রেসিডেন্সি কলেজে নিয়ে গেছে, গান শোনাচ্ছে ভাইস চ্যান্সেলর। এই ধরনের একজন শিক্ষামন্ত্রী, এবং আমার দাবি হল শিক্ষামন্ত্রী ইন্ডিয়ান এডুকেশন দেওয়া দরকার। এটা যদি সিপিএম আমলে হতো তাহলে কি, এটাও আমার মুখ্যমন্ত্রীকে প্রশ্ন, সিপিএম আমলে যদি এটা হতো। ধন্যবাদ।